আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগতম। তোমরা যে যেখানেই আছো আশা করি খুব ভালো আছো, নিরাপদে আছো। আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে জলবায়ু পরিবর্তন। সাধারণত কোনো একটা ছোট্ট অঞ্চলের বায়ুমণ্ডলের উপাদানসমূহের স্বল্পকালীন যে অবস্থা, সে অবস্থাকে আমরা আবহাওয়া বলি। আর এই আবহাওয়ার দীর্ঘদিনের যে অবস্থা, অর্থাৎ এটা 25 থেকে 40 বছরের যে অবস্থা, সেটাই হচ্ছে জলবায়ু। এই উপাদানগুলো কি? উপাদানগুলো হচ্ছে বায়ুমণ্ডলের বায়ুর তাপ, চাপ, তারপরে হচ্ছে আর্দ্রতা, মেঘাচ্ছন্নতা, বৃষ্টিপাত। এই সবগুলোকে আমরা সাধারণত এগুলোকে আমরা কি বলি? বায়ুমণ্ডল, আবহাওয়ার উপাদান। আবহাওয়ার উপাদান আর জলবায়ুর উপাদান মূলত কিন্তু একই। তো এই উপাদানগুলোর ধীরে ধীরে পরিবর্তন সাধিত হয়, অর্থাৎ জলবায়ুর যে ভৌত উপাদানগুলো রয়েছে, এই জলবায়ুর ভৌত উপাদানের পরিবর্তনই হচ্ছে আস্তে আস্তে কী করে জলবায়ু পরিবর্তনে সহায়তা করে থাকে। তো এই উপাদানগুলোর মধ্যে দেখা যায় যে বায়ুর তাপ সবচাইতে বেশি গুরুত্বপূর্ণ উপাদান, কারণ এই বায়ুর তাপের উপরে কিন্তু অন্যান্য যে উপাদানগুলো রয়েছে সেগুলো প্রত্যক্ষ বা পরোক্ষভাবে নির্ভরশীল। বায়ুর তাপের পরিবর্তন হলে সেই সাথে সাথে চাপের পরিবর্তন, বৃষ্টিপাতের পরিবর্তন, তারপরে জলীয় বাষ্পের পরিবর্তন, মেঘাচ্ছন্নতার পরিবর্তন, সব কিছুর ওপরই কিন্তু এটা প্রভাব ফেলে। তাই এই যে পরিবর্তনটা হচ্ছে সেটা দেখা যায় মূলত তাপের পরিবর্তনের কারণেই বাকি সব উপাদানগুলোর পরিবর্তন সাধিত হচ্ছে। জলবায়ুর যে পরিবর্তন হচ্ছে তা বিজ্ঞানীরা কিন্তু প্রমাণ করে দিয়েছেন। তো এই জলবায়ু পরিবর্তনের ফলে আমাদের কিন্তু অনেক পরিবেশের ওপরে নেতিবাচক প্রভাব পড়েছে। এই নেতিবাচক প্রভাব পড়ার কারণে কি হয়েছে, জলবায়ু পরিবর্তনটা ইদানিংকালে এত বেশি আলোচনার বিষয়বস্তু হয়ে গিয়েছে। তো জলবায়ুর যে পরিবর্তনের কারণ রয়েছে কতগুলো, সেই কারণগুলো আজকে আমি তোমাদের সামনে উপস্থাপন করব। তো জলবায়ুর পরিবর্তনের মূলত দুইটা কারণ আমরা জানি, সেটা হচ্ছে মানবসৃষ্ট কারণ এবং প্রাকৃতিক কারণ। তো মানবসৃষ্ট কারণটা আমরা পরে আলোচনা করব। আমরা এইটা মোটামুটি সবাই জানি। আমাদের আগে আলোচ্য বিষয় হচ্ছে প্রাকৃতিক কারণগুলো। প্রাকৃতিক কারণকে আমরা দুটো ভাগে ভাগ করেছি, সেটা হচ্ছে মহাজাগতিক বা কসমিক একটা, আর হলো পার্থিব জিওজেনিক। তো মহাজাগতিক কারণের মধ্যে যেগুলো রয়েছে সেটা হচ্ছে পৃথিবীর অক্ষের কৌণিক মানের পরিবর্তন, দ্বিতীয়টা হচ্ছে পৃথিবীর কক্ষপথের পরিবর্তন, তৃতীয়টা হচ্ছে সূর্যের অবস্থানের পরিবর্তন, আর লাস্টে যেটা আছে সেটা হচ্ছে সৌরশক্তির হ্রাস বৃদ্ধি। পৃথিবীর অক্ষের কৌণিক মানের পরিবর্তনটা দেখো, পৃথিবী কিন্তু সরাসরি উল্লম্বভাবে থাকে না। যেমন দেখো, আমি একটু ছবি আঁকে তোমাদেরকে দেখাই, তাহলে স্পষ্ট করে বুঝতে পারবে। এটা হচ্ছে উল্লম্ব রেখা। পৃথিবী কিন্তু এই উল্লম্ব রেখায় থাকে না। থাকে কিভাবে? পৃথিবীর মধ্যটা হলো এইটা, কিন্তু অরিজিনালি উল্লম্ব হচ্ছে এই যে দেখো। তাহলে পৃথিবীটা কি হচ্ছে, কত ডিগ্রি কোণে থাকে? এই যে এই কোণটাই থাকে, তাই না? উল্লম্বের সাথে এই কৌণিকভাবে হেলে থাকে। তো এই কৌণিকভাবে হেলে থাকার মানটা হচ্ছে কি 23 ডিগ্রি 26 মিনিট 54.9 সেকেন্ড। বর্তমানে পৃথিবী যে কৌণিক অবস্থানে আছে, অর্থাৎ বর্তমানে এই অক্ষের সাথে পৃথিবীর কেন্দ্রে যে রেখা রয়েছে তার কৌণিক মানটা হচ্ছে এইটা। তো এই কৌণিক মানটা সবসময় কিন্তু এই অবস্থাতেই থাকে না, এর কম বেশি হয়। কখনো হয় 22 ডিগ্রি, কখনো হয় 25 ডিগ্রি। এই অবস্থানটা পরিবর্তন হয় কত বছর ব্যবধানে? 41,000 বছরের ব্যবধানে কি হয়, কখনো 22 ডিগ্রিতে রূপান্তরিত হয়, কখনো 25 ডিগ্রিতে রূপান্তরিত হয়।
তো যখন 22 ডিগ্রি কোণে আসে, অর্থাৎ 23 থেকে আরও এই অক্ষের দিকে সরে আসে, তখন কি হয়, পৃথিবীর তাপমাত্রাটা কমে যায়। অর্থাৎ শীত গ্রীষ্মের যে তীব্রতা, গরম আর উষ্ণের তীব্রতা, এইটা হচ্ছে কমে যায়। আর যখন এই কৌণিক ব্যবধানটা কি হয়, 25 ডিগ্রির দিকে যায়, 25 ডিগ্রি হয়, অর্থাৎ এর চাইতে বাড়ে, তখন কি হয়, এই শীত গ্রীষ্মের তীব্রতাও বেড়ে যায়। সেই জন্য বলা হচ্ছে কি, যে পৃথিবীর অক্ষের কৌণিক মানের পরিবর্তনের কারণেও কিন্তু পৃথিবীতে বায়ুর তাপ কমে যাবে না বাড়বে সেটা নির্ভর করে। আর কমে গেলে বা বাড়লে সেটা কি জলবায়ুর উপরে অবশ্যই প্রভাব ফেলবে, তাই না? তাহলে এইটা আমরা বুঝেছি যে পৃথিবী সবসময় উল্লম্বভাবে অবস্থান করে না, কৌণিকভাবে হেলে অবস্থান করে। এই হেলে অবস্থান করার কম হলে কি হয়, বর্তমানে এই অবস্থায় আছে, এর চাইতে কম হলে 22 ডিগ্রি হলে তাপমাত্রা, শীত গ্রীষ্মের তীব্রতা কমে যাবে, আর 25 ডিগ্রি হলে তীব্রতা বেড়ে যাবে, ফলে জলবায়ুর পরিবর্তন হবে। তাহলে আমরা 1 নাম্বারটা বুঝেছি যে পৃথিবীর অক্ষের কৌণিক মানের পরিবর্তনে কিভাবে জলবায়ুকে পরিবর্তন করতে সহায়তা করে। এরপরে আমরা যাব পরের কোশ্চেনে, পরের পয়েন্টে। সে পরের পয়েন্টটা কি বলেছে, পৃথিবীর কক্ষপথের পরিবর্তন। আমরা জানি কি, পৃথিবীর কক্ষপথটা বর্তমানে কি অবস্থায় আছে, অতিবৃত্তাকার। মনে করে এটা সূর্য, তাই না? সূর্যের চারপাশ দিয়ে এই পৃথিবী এই পথে পরিভ্রমণ করছে। তো এই পরিভ্রমণের পথটা কিন্তু উপবৃত্তাকার, অতি উপবৃত্তাকার। এইটা সবসময় কিন্তু অতি উপবৃত্তাকার থাকে না, কখনো এটা বৃত্তাকার, কখনো হচ্ছে অল্প উপবৃত্তাকার, কখনো অতিবৃত্তাকার হয়ে থাকে। তো ধারণা করা হয় যে এই পথের পরিবর্তন, পৃথিবীর এই কক্ষপথের পরিবর্তনটা হয় হচ্ছে 1,10,000 বছরের ব্যবধানে। এই কক্ষপথের পরিবর্তনটা বছর, এর ব্যবধানে এই কক্ষপথটা কি হয়, আমি একটা বৃত্তাকার করতে চাচ্ছি, তারপরে একটু অল্প হবে, এইটাই আমরা বলতে চাচ্ছি যে কখনো এই যে এখন বর্তমানে কক্ষপথটা আছে কি অতি উপবৃত্তাকার, এই কক্ষপথটা সবসময় যে উপবৃত্তাকার ছিল তা না, এটা কখনো কম উপবৃত্তাকার, কখনো বৃত্তাকার ছিল। এই ব্যবধানটা হয় 1,10,000 বছরের পরপর, বা এর ব্যবধানে এই পথটা পরিবর্তন হয়। পৃথিবী যখন তোমার বৃত্তাকার ছিল, তখন কিন্তু তাপমাত্রা বেড়ে গিয়েছিল পৃথিবীর, বা তখন বেড়ে যাবে, এটার পরিমাণ হচ্ছে 0.014%। আর যখন পৃথিবী উপবৃত্তাকার হবে, তখন তাপমাত্রা কমে যাবে 1.7%। তাহলে দেখা যাচ্ছে কি, পৃথিবীর কক্ষপথের পরিবর্তনের সাথে সাথে পৃথিবীর তাপমাত্রারও পরিবর্তন হচ্ছে, ফলে জলবায়ুর পরিবর্তন হচ্ছে। তাহলে এইটা সেই জন্যই নাম দেওয়া হয়েছে পৃথিবীর কক্ষপথের পরিবর্তন। অর্থাৎ কক্ষপথটা সবসময়ই উপবৃত্তাকার ছিল না, কখনো বৃত্তাকার ছিল, কখনো অল্প বৃত্তাকার, কখনো অতিবৃত্তাকার। তো যদি বৃত্তাকার হয় তাহলে তাপমাত্রা বেড়ে যাবে এত %, এবং যদি উপবৃত্তাকার হয় তাহলে তাপমাত্রা কমে যাবে এত %। এটাই হচ্ছে, এবং এর ব্যবধান হচ্ছে 1,10,000 বছর ব্যবধানে এটার পরিবর্তন সাধিত হবে। আর এই জন্য কক্ষপথ পরিবর্তন হলে পৃথিবীর জলবায়ুরও পরিবর্তন হবে। এখন আমরা যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে সূর্যের অবস্থানের পরিবর্তন। আমরা দুটো শব্দ ইতোপূর্বে যেহেতু অনার্স পড়ি জেনে এসেছি, সেটা হচ্ছে একটা অপসূর আর একটা হচ্ছে অনুসূর। অপসূর জিনিসটা কি, পৃথিবী থেকে সূর্যের অবস্থান যখন সবচাইতে
বেশি হবে তখন সেটাকে আমরা বলি অপসূর, এবং সূর্য থেকে পৃথিবীর অবস্থান যখন সবচেয়ে নিকটবর্তী হবে তখন সেটাকে আমরা বলি অনুসূর। সূর্য থেকে পৃথিবীর দূরত্ব হচ্ছে প্রায় 15 কোটি কিলোমিটার। যখন অপসূর হয় তখন এই দূরত্বটা হয়ে যায় 15.2 কোটি কিলোমিটার। আর যখন অনুসূর হয় অর্থাৎ পৃথিবীর সবচেয়ে নিকটবর্তী হয় সূর্য, তখন সেটা হয় প্রায় 14.7 কোটি কিলোমিটার। ঠিক আছে, এটা হচ্ছে কি অপসূর, আর এটা হচ্ছে অনুসূর। অনুসূর হচ্ছে নিকটবর্তী, আর হচ্ছে অপসূর হচ্ছে সূর্যের থেকে, পৃথিবী থেকে সূর্য যখন সবচেয়ে বেশি দূরে যায়। তো আমরা একটু ছবি আঁকিয়ে দেখাই। পৃথিবীর কক্ষপথ হচ্ছে এটা, তাই না, উপবৃত্তাকার। মনে করে সূর্যের অবস্থানটা এইখানটায়, এটা হলো পৃথিবীর অবস্থান, এটাও পৃথিবীর অবস্থান। দেখো এই পথটা হচ্ছে সবচাইতে দূরে, তাহলে এই অবস্থানটা কি বলবো, এটাকে আমরা অপসূর, আর এই অবস্থানটাকে বলবো কি আমরা অনুসূর, অর্থাৎ পৃথিবীর চাইতে সবচাইতে কাছে। তো অপসূর দেখা যায় কত তারিখে? 4 জুলাই তারিখে পৃথিবীতে অপসূর দেখা যায়। তো অপসূরে উত্তর গোলার্ধে কী অবস্থা হয় তখন? জুলাই মাসে উত্তর গোলার্ধে কী থাকে? গ্রীষ্মকাল থাকে। পক্ষান্তরে দক্ষিণ গোলার্ধে কী থাকে? শীতকাল থাকে। আবার যখন অনুসূর দেখা যায় হচ্ছে 3 জুনের 3 তারিখে অনুসূর দেখা যায়, অর্থাৎ সূর্য পৃথিবীর সবচাইতে কাছে। তো এই সময় কি হয়? জুনে দক্ষিণ গোলার্ধে থাকে গ্রীষ্মকাল, উত্তর গোলার্ধে থাকে শীতকাল, তাই না? তাহলে দেখা যাচ্ছে অপসূরে তোমার উত্তর গোলার্ধে গ্রীষ্মকাল, দক্ষিণ গোলার্ধে শীতকাল। অনুরূপভাবে অনুসূরে কি হবে? উত্তর গোলার্ধে, যেহেতু এটা জুন মাস আর এটা জানুয়ারি হওয়ার কারণে দক্ষিণ গোলার্ধে হবে গ্রীষ্মকাল, আর হচ্ছে উত্তর গোলার্ধে হবে শীতকাল। যেহেতু সূর্যের কাছাকাছি অবস্থিত, তাই উত্তর গোলার্ধে যে তাপমাত্রা বিরাজ করবে তার চাইতে অনুসূরের সময় কি হবে? 4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বেড়ে যাবে। তাহলে দেখা যাচ্ছে যে দক্ষিণ গোলার্ধে তাপমাত্রাটা তুলনামূলকভাবে বেশি। তাই এইটা তাহলে বোঝা যাচ্ছে যে সূর্যের অবস্থানের ওপরে কিন্তু কোনো স্থানের তাপমাত্রাটা নির্ভর করছে, অর্থাৎ অপসূর হলে তাপমাত্রা একটু কম পাবে, অনুসূর হলে তাপমাত্রাটা বেশি পাবে। সেই জন্য দেখো দক্ষিণ গোলার্ধের গ্রীষ্মকালে উত্তর গোলার্ধের গ্রীষ্মকালের চাইতে 4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধি পায়। এছাড়াও আর একটা যে ব্যাপার আছে সেটা হচ্ছে আইনস্টাইনের রিলেটিভিটি সূত্রের মাধ্যমে দেখা যাচ্ছে যে পৃথিবী কি হচ্ছে, একটু একটু করে পৃথিবীর কক্ষপথের মান পরিবর্তন হচ্ছে, এবং এই মান পরিবর্তনটা হবে যেহেতু পৃথিবী আস্তে আস্তে করে তার কক্ষপথের স্থান পরিবর্তন করছে। 10,000 বছর পরবর্তীতে ঠিক তার অপোজিট ঘটনা ঘটে যাবে, অর্থাৎ তখন জুলাই মাসে অনুসূর হবে আর জানুয়ারি মাসে অপসূর হবে। অর্থাৎ কি হবে তখন? এখন যেমন অপসূরে উত্তর গোলার্ধে গ্রীষ্মকাল হচ্ছে, দক্ষিণ গোলার্ধে শীতকাল হচ্ছে, সেই 10 বছর পরে এটা কিসের ওপর বেস করে? আইনস্টাইনের রিলেটিভিটি সূত্রের উপর বেস করে এই বিজ্ঞানীরা এই ধারণা করছেন যে তখন কি হবে 10,000 বছর পরে ওই সময় 4 জুলাইতে কি হবে? উত্তর গোলার্ধে আর গ্রীষ্মকাল থাকবে না, তখন উত্তর গোলার্ধে হবে শীতকাল এবং দক্ষিণ গোলার্ধে গ্রীষ্মকাল। অনুরূপভাবে অনুসূরে দক্ষিণ গোলার্ধে আর শীতকাল থাকবে না, দক্ষিণ গোলার্ধে হবে তখন এখন দক্ষিণ গোলার্ধে যেহেতু গ্রীষ্মকাল, তখন হয়ে যাবে কি? দক্ষিণ গোলার্ধে শীতকাল এবং উত্তর গোলার্ধে গ্রীষ্মকাল, অর্থাৎ চেঞ্জ হয়ে যাবে। তখন জুলাই মাসে উত্তর গোলার্ধে হবে শীতকাল আর দক্ষিণ গোলার্ধে হবে গ্রীষ্মকাল। আর হচ্ছে তখন হবে দক্ষিণ গোলার্ধে জানুয়ারিতে দক্ষিণ গোলার্ধে শীতকাল, উত্তর গোলার্ধে গ্রীষ্মকাল, অর্থাৎ পুরো বিষয়টা চেঞ্জ হয়ে যাবে। এই যে রিলেটিভিটি সূত্রের মাধ্যমে পৃথিবী তার
কক্ষপথে একটু একটু করে স্থান পরিবর্তন করছে, যে কথাটা আমরা বললাম, এই স্থান পরিবর্তনটাকে বলে অয়নচলন। ঠিক আছে? তো দেখা যাচ্ছে সূর্যের এই অবস্থান পরিবর্তনের কারণে তখন জলবায়ুটা টোটালি চেঞ্জ হয়ে যাবে। আবার এমনি নর্মালি এখনকার সিচুয়েশনে দেখো, অনুসূর আর অপসূর্যের কারণে দক্ষিণ গোলার্ধের তাপমাত্রা 4 ডিগ্রি সেলসিয়াস বেশি। তাহলে দেখা যাচ্ছে যে সূর্যের অবস্থানটাও কি করে জলবায়ু পরিবর্তনে সহায়তা করে থাকে। যেহেতু তাপমাত্রা বাড়ায় কমায়, তাই জলবায়ু পরিবর্তনে এটা কিন্তু সহায়তা করে থাকে। এরপরে লাস্ট যে পয়েন্টটা আছে সেটা হচ্ছে কি, সৌরশক্তির হ্রাস বৃদ্ধি। সৌরশক্তি, সূর্যের কতগুলো অনুজ্জ্বল সাধারণত কম তাপমাত্রা বিশিষ্ট যে স্থানগুলো, সেগুলোকে বলে সৌরকলঙ্ক। সূর্যে আমরা কিন্তু ভালোভাবে তাকায় দেখলে দেখবো মাঝে মাঝে কালো কালো ছোপ ছোপ মতো, তাই না? ওইগুলো হচ্ছে সৌরকলঙ্ক। এই সৌরকলঙ্কের তাপমাত্রা কিন্তু তুলনামূলকভাবে কম। তো এক একটা সৌরকলঙ্কেও কিন্তু 1600 কিলোমিটার বা তার চাইতেও বেশি ব্যাসের হয়ে থাকে। তো দেখা যাচ্ছে যে 80 বছর এবং 11 বছর ব্যবধানে দুইটা ভিন্ন, মানে দুইটা সৌরচক্রের সমাপ্তি ঘটেছে বা সৌরচক্র সাধিত হয়েছে। তো এই সৌরশক্তির মানটা নির্ভর করে কলঙ্কের মাত্রার উপরে। তো যদি 1640 সাল থেকে 1730 সালে দেখা গেছে কি, এই যে সৌরকলঙ্কের মান বা মাত্রা, সৌরকলঙ্কের মাত্রা কম ছিল। এই কম থাকার কারণে পৃথিবীতে কিন্তু ছোট হিমযুগের সূচনা হয়েছিল। তাহলে দেখা যাচ্ছে যে সৌরকলঙ্কের মাত্রার ওপরে, বা এটাকে সৌরদীপ্তিও বলে, সৌরদীপ্তির মাত্রার ওপরে সৌরশক্তির মাত্রা নির্ভর করে। যদি সৌরদীপ্তির মাত্রা কম হয় তাহলে সৌরশক্তির মাত্রাও কম হবে এবং হিমযুগের সৃষ্টি হবে। ঠিক আছে? তাহলে আমরা মহাজাগতিক যে কারণগুলো, সেই কারণগুলো জানলাম। এখন আমরা পার্থিব কারণগুলো আলোচনা করব। আমি মুছে দিলাম এগুলো সব। পার্থিব কারণও কতগুলো রয়েছে, তার মধ্যে একটা হচ্ছে কি, পাত সঞ্চালন। আমি আগে লিখে নিই, তারপরে আলোচনা করব। মহী সঞ্চালন, অগ্নুৎপাত, এই কয়টাই হচ্ছে আমার পার্থিব যে কারণ রয়েছে সেগুলো। এখন আমরা একটু বর্ণনা করি। আমরা তো জানি যে পৃথিবীতে ছোট বড় অনেকগুলো পাত রয়েছে, তাই না? এই পাতগুলো যখন মুখোমুখি সংঘর্ষ হয়, যেমন মনে করো এই একটা পাত এদিকে অগ্রসর হচ্ছে, এই একটা পাত, আসছে দুটো, পৃথিবীর দুটো পাত সামনাসামনি আসছে, তখন কি হবে, একটা পাতের ওপরে আর একটা পাত উঠে যাবে না? এটা তখন কি হবে, এর ওপরে উঠে যাবে, এরকম উঠে যাবে না, যে সৌচ্চ ভূমি সৃষ্টি হবে না? এরকম এই যখন কাছাকাছি আসবে, আসার পর সংঘর্ষ হয়ে এই পাতটা এই পাতের উপরে উঠে যাবে না, অথবা এই পাতটা এই পাতের উপরে উঠে যাবে না? হ্যাঁ, এরকম উঠে যাবে। উঠে যে কি হবে, সৌচ্চ পর্বতমালার সৃষ্টি করবে। এই যে হিমালয় পর্বতটা কি হয়েছিল, একটা পাতের ওপরে আর একটা পাত উঠে যাওয়ার ফলে সৃষ্টি হয়েছিল। আর এই সৃষ্টি হওয়ার ফলে কি হলো, এখানে যখন পাহাড় হবে তার উঁচু ভূমিটা কি হবে,
শীতল ভূমিতে পরিণত হবে। আমরা কি জানি, ট্রপোস্ফিয়ারের ভূপৃষ্ঠ থেকে যতই উপরে উঠবে বায়ুর তাপমাত্রা ততই কমতে থাকবে। সেই কারণে কি হয়, পাহাড় পর্বতের উপরে বরফ জমে থাকে। তো যখন এই প্লেটটা ওপরে উঠে গেল তখন পর্বতের সৃষ্টি হবে এবং এই স্থানটা কি করবে, শীতল হয়ে যাবে। তাহলে কি হলো, জলবায়ুর পরিবর্তনে সহায়তা করলো না? আবার কি হবে, বায়ু সঞ্চালে বাধা প্রদান করবে। নিরবিচ্ছিন্ন যদি বায়ু প্রবাহিত হতো, সেই বায়ুটা আর প্রবাহিত হতে পারবে না, গিয়ে পাহাড় পর্বতে বাধা সৃষ্টি করে ব্যাক করবে, তাই না? কিংবা ওপরে উঠে যাবে। তো দেখা যাচ্ছে যে পর্বত থাকার ফলে কি হচ্ছে, বাতাস সরাসরি প্রবাহ হতেও বাধা সৃষ্টি করছে। ফলে কি হয়েছে, কোনো একটা স্থান তোমার বৃষ্টিপাত অনিয়মিত হবে বা বৃষ্টিপাত সংগঠিত হবে না, এই জন্য মরুভূমি হবে। আবার কোনো স্থানে প্রচুর পরিমাণে বৃষ্টিপাত সংগঠিত হবে। এই যে হিমালয়ের বাধার, অনেক সময় আমরা শৈলক্ষেপ বৃষ্টিতে কি দেখি, যে পাহাড় পর্বতে বাধা পেয়ে বৃষ্টিপাত সংগঠিত হচ্ছে, তাই না? তো হিমালয়ের কারণে এরকম পশ্চিম চীনে, মধ্য এশিয়ায় মরুভূমির সৃষ্টি হয়েছে, কারণ জলীয় বাষ্পপূর্ণ বাতাস হিমালয় ভেদ করে যেতে পারে নাই বলে ওখানটায় মানে মরুভূমিতে পরিণত হয়েছে। এটা পশ্চিম চীন এবং মধ্য এশিয়ায়। তাহলে দেখা যাচ্ছে যে পাত সঞ্চালনের ফলে কোনো একটা স্থানের বায়ুর তাপের পরিবর্তন হচ্ছে, আর বায়ুর তাপের পরিবর্তন হলেই সেটা আলটিমেটলি জলবায়ু পরিবর্তনে সহায়তা করে থাকবে। এরপরে আমরা যে পয়েন্টটা বলেছি সেটা কি, মহিসঞ্চালন। আমরা জানি কি, পৃথিবীর মহাদেশীয় সঞ্চালন রয়েছে, তাই না? এই মহাদেশীয় সঞ্চালন, আরেকটু বলি নাই পাত সঞ্চালনের। এটা তো গেল সরাসরি যখন দুইটা পাত আসলো, মুখোমুখি আসলো, কিন্তু অনেক সময় হয় না যে পাতটা মুখোমুখি না এসে কি হবে, বিপরীত দিকে চলে যাবে। মনে করো যে এইটা হচ্ছে ভূমি, এটা আর একটা পাত, এই পাতটা এইদিকে সরে যাচ্ছে, এই পাতটা এইদিকে সরে যাচ্ছে, হলে মাঝখানটা কি হলো, ফাটলের সৃষ্টি হলো। আমরা জানি কি, অভ্যন্তরভাগ এখনো কি অবস্থায় আছে, উত্তপ্ত গলিত অবস্থায় আছে, তাই না? তখন এই যে ভেতরের উত্তপ্ত গলিত পদার্থগুলো এই দিক দিয়ে বের হয়ে এখানকার কি করবে, বায়ুমণ্ডলকে উত্তপ্ত করে ফেলবে। তাহলে দেখা যাচ্ছে যে পাতের মুখোমুখি সংঘর্ষে বায়ুর তাপমাত্রা এক ধরনের চেঞ্জ হয়, পাতের বিপরীতমুখী চলনের ফলে কিন্তু অন্য ধরনের অবস্থার সৃষ্টি হয় বা তাপমাত্রার পরিবর্তন ঘটছে। যখন এই যে ফাটল সৃষ্টি হলো, ফাটল দিয়ে ভূ অভ্যন্তরের লাভাগুলো বের হলো, ম্যাগমাগুলো বের হয়ে লাভা যখন চারিদিকে চলে গেল, তখন এখানকার তাপমাত্রাটা বেড়ে যাচ্ছে, তাই না? তাহলে দেখা যাচ্ছে যে পাত সঞ্চালনের ফলে জলবায়ুর পরিবর্তন সাধিত হচ্ছে। এরপরে আমরা বলছি কি, মহিসঞ্চালন। আমরা জানি মহাদেশীয় সঞ্চালনের কারণেও কিন্তু জলবায়ুর পরিবর্তন হয় বা বায়ুর তাপের তারতম্য পরিলক্ষিত হয়। কেমন করে? যখন মহাদেশীয় সঞ্চালনের ফলে তোমার মেরু অঞ্চলের নিরক্ষীয় অঞ্চলটা কি হবে, মেরু অঞ্চলের দিকে যখন যাবে তখন কি হবে, মেরু অঞ্চলে বাতাস কেমন, জলবায়ু কেমন, শীতল বা তুন্দ্রা জলবায়ু আছে, তাই না? তো শীতল জলবায়ুটা নিরক্ষীয় অঞ্চল থেকে যেহেতু উষ্ণ বাতাস যাবে, মেরু অঞ্চলে শীতল জলবায়ুকে কি করবে, উষ্ণ জলবায়ুতে পরিণত করবে। আবার যখন এই মেরু অঞ্চল থেকে নিরক্ষীয় অঞ্চলে মহাদেশীয় সঞ্চালন ঘটবে, তখন মেরু অঞ্চলের শীতল মানে যে জলবায়ুটা ছিল সেই জলবায়ুটা আস্তে আস্তে উষ্ণ জলবায়ুতে পরিণত হয়ে যাবে। তাহলে দেখা যাচ্ছে যে মহিসঞ্চালনের ফলে কি হচ্ছে, মেরু অঞ্চলের হিমশীতল জলবায়ু উষ্ণ জলবায়ুতে এবং নিরক্ষীয় অঞ্চলের উষ্ণ জলবায়ু শীতল জলবায়ুতে পরিণত হচ্ছে। ঠিক আছে? তাহলে মহিসঞ্চালনের ফলেও যে বায়ুর তাপের পরিবর্তন হচ্ছে এবং বায়ুর তাপের পরিবর্তনের কারণে জলবায়ুরও পরিবর্তন হচ্ছে। এরপরে আমরা বলছি অগ্নুৎপাত। আমরা সবাই জানি আগ্নেয়গিরির অগ্নুৎপাতের ফলে কি হয়, প্রচুর ধূলি, ভস্ম, কার্বন ডাইঅক্সাইড এইসবগুলো বায়ুমণ্ডলে মিশে যায়, তাই না? আর এই যে ছাই, সালফার ডাইঅক্সাইড, তারপরে বিভিন্ন ভস্ম, এসবগুলো কি করে,
এগুলো হচ্ছে গ্রিনহাউস গ্যাস, বায়ুমণ্ডলের উষ্ণতা বৃদ্ধিতে সহায়তা করে থাকে। আবার অগ্নুৎপাতের ফলে এমনিই তো বায়ুমণ্ডলের উষ্ণতা বৃদ্ধি পায়। সুতরাং দেখা যাচ্ছে কি অগ্নুৎপাতের ফলে গ্রিনহাউস গ্যাসের পরিমাণ বেড়ে ওই অঞ্চলের বায়ুর তাপটা বৃদ্ধি করতে সহায়তা করে, যা পরবর্তীতে জলবায়ু পরিবর্তনে সহায়তা করে। এরপরে হচ্ছে বায়ুমণ্ডলের গঠনের পরিবর্তন বলছি। বায়ুমণ্ডল যখন গঠিত হচ্ছিল সেই সময় কি এক সময় উদ্ভিদের যখন আবির্ভাব ঘটে নাই, তখন কি হচ্ছে বায়ুমণ্ডলে প্রচুর পরিমাণে কার্বন ডাইঅক্সাইড ছিল। তো এই কার্বন ডাইঅক্সাইড থাকার কারণে ওই সময় পৃথিবীর উত্তপ্ত ছিল অনেক বেশি। পরবর্তীতে যখন গাছের আবির্ভাব হলো, উদ্ভিদ জন্মালো, তখন এই উদ্ভিদ কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে করে কী করলো, বায়ুমণ্ডলের কার্বন ডাইঅক্সাইডের মাত্রা কমিয়ে আনলো। এবং পৃথিবীতে যখন একসময় বৃক্ষে একেবারে ভরে গিয়েছিল, তখন বায়ুমণ্ডলে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ অনেক কমে হিমযুগের সৃষ্টি হয়েছিল। তাহলে দেখা যাচ্ছে যে বায়ুমণ্ডলের গঠনের পরিবর্তন ঘটলেও কিন্তু জলবায়ুর পরিবর্তন ঘটবে। এরপরে যেটা আমরা বলছি মহাসাগর সমূহের সঞ্চিত তাপ। মহাসাগরগুলোতে কিন্তু সমুদ্র স্রোতের মাধ্যমে তাপগুলো এক স্থান থেকে অন্য স্থানে পরিচালিত হয়। যেমন উচ্চ অক্ষাংশ থেকে ঠান্ডা যদি শীতল স্রোত প্রবাহিত হয়ে উষ্ণ অঞ্চলের দিকে উচ্চ অক্ষাংশ থেকে, অর্থাৎ উচ্চ অক্ষাংশে কি স্রোত প্রবাহিত হয়, শীতল স্রোত সাধারণত প্রবাহিত হয়। এই উচ্চ অক্ষাংশ থেকে শীতল স্রোত যদি নিম্ন অক্ষাংশে আসে, তখন কি হয়, নিম্ন অক্ষাংশের বায়ুর তাপমাত্রাকে কমিয়ে দেয়। আবার যখন নিম্ন অক্ষাংশ থেকে সমুদ্র স্রোত উচ্চ অক্ষাংশের দিকে যায়, তখন এই উষ্ণ স্রোতটা নিম্ন অক্ষাংশের তাপমাত্রাকে কমিয়ে দেয়। তাহলে দেখা যাচ্ছে যে মহাসাগরের যে সমুদ্র স্রোতে সঞ্চিত তাপ আছে, সেই তাপের মাধ্যমে কোনো একটা অঞ্চলে উচ্চ অক্ষাংশকে বরফমুক্ত রাখছে, আবার শীতল স্রোতের কারণে নিম্ন অক্ষাংশে বরফযুক্ত রাখছে। এইভাবেই কিন্তু বায়ুর তাপের পরিবর্তন করছে, পক্ষান্তরে জলবায়ুর পরিবর্তন সাধিত হচ্ছে। এরপরে আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে মানব সৃষ্ট কারণগুলো। মানব সৃষ্ট কারণ কিন্তু আমরা এখনো বর্ণনা করি নাই। প্রাকৃতিকটা মুছে দিলাম। মানব সৃষ্ট যে কারণগুলো তা তোমরা ইতোমধ্যে সবাই জানো, কেউ জানতে বাদ নেই, কারণ একদম সিম্পল যে ব্যাপারগুলো সেটা হচ্ছে মানুষের বিলাসবহুল জীবনযাত্রা। প্রথমেই আমি বলি, মানুষ কি করছে, বিলাসবহুল জীবনযাত্রা অভ্যস্ত হয়ে যাচ্ছে দিনকে দিন, তাই না? সেজন্য সে ফ্রিজ, এসি, তারপরে বিভিন্ন সামগ্রীগুলো, প্লাস্টিক সামগ্রীগুলো, তারপরে স্প্রে, অ্যারোসল, এসবগুলো ইউজ করছে। এই ইউজ করার ফলে তার কি হচ্ছে, প্রচুর পরিমাণে সিএফসি বাতাসে নির্গত করছে। বাতাসে নির্গত করার ফলে কি করছে, বাতাসে তোমার আরও বিভিন্ন তাদের মানে বিলাস বহুল জীবনযাপনের কারণে বাতাসে আরও কিন্তু সালফারের বিভিন্ন অক্সাইড সমূহ, কার্বন ডাইঅক্সাইড, কার্বন মনোক্সাইড, নাইট্রোজেনের অক্সাইডগুলো ইমিট করছে। ফলে কি হচ্ছে, বাতাসে গ্রিনহাউস গ্যাসের পরিমাণ বেড়ে গিয়ে জলবায়ুর পরিবর্তন ঘটাচ্ছে। এরপরে যেটা আমি বলছি সেটা হচ্ছে ওজোন স্তর ক্ষয়। মানুষ প্রতিনিয়ত এই যে বিভিন্ন ধরনের কার্যকলাপের মাধ্যমে সিএফসির পরিমাণ বাড়াই দিচ্ছে, আর এই সিএফসিটা ওজনের জন্য সবচেয়ে বড় শত্রু। কি করছে, মেরু অঞ্চলের ওজোন স্তরকে ক্ষয় করে ফেলছে। আর যখনই ওজোন স্তর ক্ষয় হয়ে যাবে, তখন কি হবে, সূর্য থেকে অতিবেগুনি রশ্মিগুলো সরাসরি পৃথিবীতে আসবে, এসে বায়ুর তাপমাত্রার পরিবর্তন ঘটে, জলবায়ু পরিবর্তন ঘটাতে সহায়তা করবে। তাহলে এটাও কিন্তু হচ্ছে কি, মানুষের বিভিন্ন ধরনের শিল্পায়ন, নগরায়ন, বিলাসবহুল জীবনযাত্রা প্রভৃতির কারণেই কিন্তু এই ওজোন স্তরটা ক্ষয় হচ্ছে। এরপরে আমরা বলছি কি, জনসংখ্যা বৃদ্ধি। জনসংখ্যা যত বৃদ্ধি পাবে, ক্রমবর্ধমান জনসংখ্যার খাদ্যের চাহিদা, বাসস্থানের চাহিদা, শিক্ষার চাহিদা, এই বিভিন্ন কারণের জন্য কি হবে, বনভূমি ধ্বংস করবে, তাই না? আর বনভূমি ধ্বংস করলে বাতাসে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বেড়ে যাবে। তারপরে হচ্ছে কার্বন ডাইঅক্সাইড পরিমাণ বেড়ে যাওয়া মানেই কি, বাতাসে বায়ুমণ্ডলের
উষ্ণতা বেড়ে যাবে, আর উষ্ণতা বাড়লে জলবায়ুর পরিবর্তন সাধিত হবে। আবার জনসংখ্যা বৃদ্ধির কারণে কি হচ্ছে, এই ক্রমবর্ধমান জনসংখ্যার খাদ্যের চাহিদা মেটানোর জন্য আমরা জমিতে অধিক ফসল ফলাইতে চাচ্ছি, ফলে কি হচ্ছে, রাসায়নিক সার ইউজ করছি, কীটনাশক ইউজ করছি, যা পরবর্তীতে পরিবেশের দূষণ করছে, বায়ুমণ্ডলের দূষণ করছে, এবং এইটা আলটিমেটলি জলবায়ু পরিবর্তনে সহায়তা করছে। তাহলে দেখা যাচ্ছে যে জনসংখ্যা বৃদ্ধি আমাদের সরাসরি যেমন করছে, পরোক্ষভাবে, প্রত্যক্ষ পরোক্ষ উভয়ভাবে কিন্তু জলবায়ু পরিবর্তনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে, তাই না? এরপরে আমরা যেটা বলবো সেটা হচ্ছে জীবাশ্ম জ্বালানি ব্যবহার। জীবাশ্ম জ্বালানি কোনগুলো? যেগুলো উদ্ভিদ ও প্রাণীর দেহাবশেষ দীর্ঘকাল তাপচাপের প্রভাবে যে জ্বালানিগুলো হয়, যেমন কয়লা, পেট্রোলিয়াম, তারপরে প্রাকৃতিক গ্যাস। তবে প্রাকৃতিক গ্যাস যে তোমার বার্নের ফলে কম পরিমাণ এই যে কার্বন ডাইঅক্সাইড, কার্বন মনোক্সাইড এগুলো নির্গত হয়, কিন্তু দেখা যাচ্ছে জীবাশ্ম জ্বালানি ব্যবহার, আমরা প্রতিনিয়তই কিন্তু জীবাশ্ম জ্বালানি ইউজ করছি। এই কলকারখানা, তারপরে মোটর গাড়ি চালানোর জন্য, গৃহস্থালিতে রান্নার কাজে সব জীবাশ্ম জ্বালানি ব্যবহার করছি না? এই ফলে কি হচ্ছে, প্রচুর পরিমাণ কার্বন ডাইঅক্সাইড বাতাসে মিশে যাচ্ছে এবং বায়ুমণ্ডলে গ্রিনহাউস গ্যাস বেশি হচ্ছে, আবার তাপমাত্রা বেড়ে জলবায়ুর পরিবর্তন ঘটাচ্ছে। এগুলো কিন্তু আমরা সবাই জানি এই পয়েন্টগুলো। আর একটা আমরা বলছি কি, জমিতে কীটনাশক আর রাসায়নিক সার। এই আগেই আমি বলে দিয়েছি একটু, জমিতে কীটনাশক, রাসায়নিক সার কিভাবে আমরা যে ইউরিয়া এগুলো সব ইউজ করি না, এগুলো কি হয়, মাটি থেকে বায়ুমণ্ডলে যায়, বায়ুমণ্ডলে গিয়ে জলীয় বাষ্পের সাথে বিক্রিয়া করার ফলে নাইট্রোজেনের বিভিন্ন যখনই এটা বায়ুমণ্ডলে যায় তখনই কিন্তু ইয়ে হয়, তোমার গ্রিনহাউস গ্যাস তৈরি হয়ে গেল। আর তারপরে আবার কি হয়, এটা অতিরিক্ত পরিমাণ হলে জলীয় বাষ্পের সাথে বিক্রিয়া করে কিন্তু অ্যাসিড বৃষ্টিও সংঘটিত হয়ে থাকে। তো তাহলে দেখা যাচ্ছে যে যখনই গ্রিনহাউস গ্যাস তৈরি করে তখনই সেটা জলবায়ুর পরিবর্তনে সহায়তা করে থাকে। এছাড়াও আছে কি, এই যে জৈব পদার্থ সময় শিল্পায়ন, নগরায়ন, এই দুটো তো বলিই নাই। সারা পৃথিবীতে কিন্তু এই যে জলবায়ুর পরিবর্তন নিয়ে এত কথা হচ্ছে, তা কিন্তু শিল্পায়ন আর নগরায়নের ফলে। নগরায়ন আর শিল্পায়নের ফলে কি হচ্ছে, শিল্পায়নের ফলে প্রচুর পরিমাণে শিল্প কারখানা তৈরি হচ্ছে, এবং শিল্প কারখানা থেকে যে গ্যাসগুলো নির্গত হয় বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় সেটা কার্বন ডাইঅক্সাইড, সালফার ডাইঅক্সাইড, নাইট্রোজেনের বিভিন্ন অক্সাইড সমূহ, এইগুলো বাতাসে মিশে গ্রিনহাউস গ্যাস বাড়ায় দিচ্ছে এবং বাতাসে তাপমাত্রা ধারণ ক্ষমতা বেড়ে যাচ্ছে। আবার নগরায়নে কি হচ্ছে, অপরিকল্পিত ঘরবাড়ি নির্মাণ হচ্ছে, বন জঙ্গল কেটে ফেলা হচ্ছে, তারপরে এই যে নগরায়ন যখন হচ্ছে তখন নতুন রাস্তাঘাট তৈরি হচ্ছে, নতুন যানবাহন আসছে, এর ফলে কি হচ্ছে, বাতাসে প্রচুর পরিমাণে গ্রিনহাউস গ্যাস নির্গত হচ্ছে এবং বাতাসে গ্রিনহাউস গ্যাস বেশি হয়ে তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে, জলবায়ুর পরিবর্তন হচ্ছে। আর হচ্ছে কি, জৈব এটা হচ্ছে ফসলের অবশিষ্টাংশের পচনও বলা যায়। আমরা ফসলটুকু নিয়ে নিচ্ছি, বাকি কিন্তু যে অবশিষ্টাংশ থাকছে সেটা কোনো না কোনো জায়গায় গাদা করে রেখে দেওয়া হচ্ছে, আর এগুলো কি হচ্ছে, পচনের ফলে মিথেন গ্যাস তৈরি হচ্ছে। এই মিথেন গ্যাসটা কিন্তু গ্রিনহাউস গ্যাস। তাহলে গ্রিনহাউস গ্যাস মানে সেটা বাতাসের তাপমাত্রাটা ধরে রাখবে আর জলবায়ু পরিবর্তনে সহায়তা করবে। তাহলে আমরা দেখো, এগুলো যদি আমি খুব সংক্ষিপ্ত আকারে বললাম, কারণ এগুলো হচ্ছে সব বইতে সব জায়গায় আছে এবং তোমরাও কিন্তু এগুলো খুব ভালো করে জানো, সেজন্য আমি এটা অল্প করে বললাম। আমাদের বোঝার বেশি দরকার ছিল হচ্ছে ন্যাচারালটা, তাই আমরা দেখেছি। তো আজকে এই পর্যন্তই। তোমরা আশা করি যে এই ক্লাসটা ভালোভাবে বুঝেছো। পরবর্তীতে আবার তোমাদের সাথে দেখা হবে। আজকে এখনই শেষ করছি। আল্লাহ হাফেজ।